সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন। এদিকে দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জড়িত জৈশি মোহাম্মদ। নিহতের সংখ্যা বেড়ে ১৩, আহত ২০। অপরদিকে ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর। এবং সবশেষে থাকছে আইএস বিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল অনুমোদন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ফার্স্ট রিডিংয়ে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ কেএএন এ তথ্য জানিয়েছে। কেএএন আরও জানিয়েছে, সোমবার রাতে অনুষ্ঠিত এই ভোটে ১২০ সদস্যের মধ্যে ৩৯ জন পক্ষে এবং ১৬ জন বিপক্ষে ভোট দেন। অধিবেশনের সময় আরব আইন প্রতিনিধি আয়মান উদেহ ও কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়, যা প্রায় হাতাহাতিতে রূপ নিতে নিতে থেমে যায়। বেন গাভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জুইশ পাওয়ার পার্টি এই আইনটি প্রস্তাব করে। ভোটে আনার আগে বিলটি নেসেটের বিভিন্ন কমিটিতে পাঠানো হয় দ্বিতীয় ও তৃতীয় পাঠের প্রস্তুতির জন্য। খসড়া আইনে বলা হয়েছে, যে কেউ ইচ্ছাকৃতভাবে বা বেপরোয়া আচরণের মাধ্যমে ইসরায়েলি নাগরিককে হত্যা করে, যদি তা বর্ণবিদ্বেষ, ঘৃণা বা ইসরায়েলকে ক্ষতি করার উদ্দেশ্য থেকে হয়ে থাকে, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর একবার শাস্তি ঘোষিত হলে তা হ্রাস করার কোনো সুযোগ থাকবে না। বেন গভির ভোটের পর মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আনন্দ প্রকাশ করে লেখেন, জুইশ পাওয়ার ইতিহাস সৃষ্টি করেছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা পূরণ করেছি। সন্ত্রাসীদের মৃত্যুদণ্ডের আইন ফার্স্ট রিডিংয়ে পাশ হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বেন গভিরের এই উদ্যোগের নিন্দা জানিয়ে আসছে। তাদের মতে এই আইনটি মূলত ফিলিস্তিনিদের লক্ষ্য করে তৈরি এবং এটি ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈষম্যকে আরও গভীর করবে। ইসরায়েলি এবং ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে নারী ও শিশুসহ ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। বন্দীরা সেখানে নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যার ফলে অনেকেই প্রাণ হারিয়েছেন। এদিকে দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জড়িত জৈশি মোহাম্মদের নিহতের সংখ্যা বেড়ে ১৩, আহত ২০। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো একটি হুন্ডাই i20 গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং আশপাশের একাধিক যানবাহন ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। গাড়িটি প্রথমে গুরগাঁওয়ে, বর্তমানে গুরগাঁও হরিয়ানা নিবন্ধিত ছিল, যার নম্বর ছিল HR26। এটি একাধিক মালিকের হাতে ঘুরে শেষ পর্যন্ত ড ওমর নামি নামের এক ব্যক্তির কাছে যায়, যিনি সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি কাশ্মীরের বাসিন্দা এবং জঙ্গি সংগঠন জৈশি মোহাম্মদের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। লালকেল্লা বিস্ফোরণের দিনই জম্মু কাশ্মীর পুলিশ হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় হরিয়ানার ফরিদাবাদ শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করে। উদ্ধার করা হয় প্রায় ২৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, কয়েকটি AK-47 রাইফেল ও বেরেটা পিস্তলসহ বোমা তৈরির সরঞ্জাম। এই অভিযানের সূত্র পাওয়া যায় উত্তরপ্রদেশের সাহারানপুরে গ্রেফতার হওয়া ড আদিল আহমেদ রাথেরের জিজ্ঞাসাবাদে। আদিলও কাশ্মীরের বাসিন্দা এবং সাহারানপুরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়, ড মুজাম্মিল, যিনি ফরিদাবাদে থাকতেন, এবং ড শাহিন শাহিদ, যিনি লখনৌতে ছিলেন। জানা গেছে, ড শাহিন সম্প্রতি জৈশি মোহাম্মদের নারী শাখার ভারতীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে অবৈধ কার্যক্রম প্রতিরোধ আইন বা UAPA-তে মামলা করেছে দিল্লি পুলিশ। তদন্তের দায়িত্ব পেয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA ও দিল্লি পুলিশের স্পেশাল সেল। বিস্ফোরণের ধরন ও ফরেন্সিক প্রমাণ থেকে নিশ্চিত হওয়া গেছে এটি একটি সংগঠিত জঙ্গি হামলা। বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসবাদের বাহ্যিক উপস্থিতি কিছুটা কমলেও এর আদর্শিক কাঠামো এখনও সক্রিয় আছে। ২০০৮ সালের মুম্বাই হামলা বা ২৬/১১, ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের পেহেলগাম হামলা, প্রতিটি ঘটনায় ভারত একইভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে। লালকেল্লা বিস্ফোরণ সেই চলমান সন্ত্রাস বিরোধী সংগ্রামে নতুন এক ভয়াবহ অধ্যায় যুক্ত করেছে বলে মনে করছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো।
অপরদিকে ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদের আদালতের বাইরে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, এই হামলার সঙ্গে ভারতের চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত। মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর হামলা নিন্দনীয় এবং ঘৃণ্য। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা জোয়াচের বাইরে সংঘটিত এই আত্মঘাতী হামলায় অন্তত 12 জন নিহত এবং 27 জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক প্রতিক্রিয়ায় বলেন, কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানের সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই হামলা আসলে কাবুলের একটি মেসেজ, যার জবাব পাকিস্তান দিতে জানে। নিজ দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শাহবাজ শরীফ আরও বলেন, ভারতকে অবশ্যই এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে। পাকিস্তান শান্তি চায়, কিন্তু নিজের নাগরিকদের রক্ষায় কোনো আপোষ করবে না। তিনি আরও জানান, হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে। ভারত এখনও পাকিস্তানের এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এবং সবশেষে থাকছে, আইএস বিরোধী বৈশ্বিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। সোমবার 10 নভেম্বর এক আমেরিকান কর্তাই তথ্য দিয়েছেন, খবর বিবিসির। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার ঐতিহাসিক বৈঠকের কয়েক ঘণ্টার মাথায় এ ঘোষণা এলো। গত বছরের শেষের দিকে ইসলামপন্থী সারার নেতৃত্বে বিদ্রোহী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরাচারী বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছিল। গতকাল সারা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। 1946 সালে মধ্যপ্রাচ্যের দেশটি স্বাধীনতা লাভের পর এটি হোয়াইট হাউসে কোনো সিরিয়া প্রেসিডেন্টের প্রথম সফর। যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাস তালিকা থেকে 43 বছর বয়সী সারার নাম বাদ দেওয়ার কয়েকদিন পরই তিনি ওয়াশিংটন সফরে যান। সারার নেতৃত্বাধীন গোষ্ঠী হায়াত তাহরির আল শামসা প্রায় আল কায়দার অনুগামী গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল। এক যুক্তরাষ্ট্রের জনীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, সারার সফরকালে সিরিয়া ইসলাম বিরোধী বৈশ্বিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এর মাধ্যমে সিরিয়া এ জোটের 90তম সদস্য হবে। ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী সন্ত্রাস দমন, নিরাপত্তা ও অর্থনৈতিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে সিরিয়াকে ওয়াশিংটনের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক চালু করার সুযোগ দেওয়া হবে। ট্রাম্প বলেছেন, 1 দশকেরও বেশি সময় ধরে চলে আসা গৃহযুদ্ধের পর সিরিয়া যেন একটা অত্যন্ত সফল দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেটাই তার চাওয়া। তার বিশ্বাস সারা তা পারবেন। ট্রাম্প ও সারার বৈঠকে যেন সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি ছিল না। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত শক্তিশালী এক নেতা, তিনি প্রতিনিয়ত সংগ্রাম করতে থাকা একটি দেশ থেকে এসেছেন, তিনি নিজেও একজন সংগ্রামী মানুষ।